নমস্কার, CNN 24 সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের মুহিম খান সহ 700 ছাত্রছাত্রীকে দিল্লিতে ফেরালো স্বরাষ্ট্রমন্ত্রী। বিবেকানন্দ রোডে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার অলংকার লুটপাট। আগামী 26শে মার্চ শিলচরে প্রাগ সিনে অ্যাওয়ার্ড। এবারে বিস্তারিত সংবাদ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটক শিলচরের মুহিম খান সহ 700 জন ছাত্রছাত্রীকে দিল্লিতে ফেরালো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। রাজধানীতে তাদের স্বচ্ছ, সুন্দর ও আনন্দপূর্ণ পরিবেশে রেখেছে কেন্দ্র। এ ব্যাপারে শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় শুরু থেকে এখন পর্যন্ত বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুজন ভারতীয় ছাত্রের মৃত্যুর পর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে অসমের আরও 49 জন ছাত্রছাত্রী। আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, বরাক ব্রহ্মপুত্রের 157 জন অসমের ছাত্রছাত্রী নিরাপদে সুমি শহরে এসে পৌঁছানোর পর বিশেষ বিমানযোগে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। এ পর্যন্ত 49 জনকে ফেরত আনা হয়েছে। শনিবার ভোররাতে শিলচর শহরের বিবেকানন্দ রোডে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক শিক্ষিকার বাড়ি থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে নেয় বন্দুকধারী এক ডাকাতের দল। শিলচর শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ রোডের বাসিন্দা জিন্নাতারা বেগম নামের এক শিক্ষিকার বাড়িতে ঘটে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। জানা গেছে, বাড়ির গ্রিল ভেঙে ঘরে ঢুকে পড়ে বন্দুকধারী 4 দুষ্কৃতীর দল। তারপর বাড়ির মালিক সহ তার মেয়ের হাত পা বেঁধে মাথায় বন্দুক লাগিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে নিয়ে যায় ডাকাত দল, যার মধ্যে রয়েছে নগদ প্রায় 16,000 টাকাও। অন্য রুম থেকে শিক্ষিকার পুত্র শব্দ শুনতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে ডাকাত দলটি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা ঢুকছে হইলে আমরা মেইন গেট ভাঙে ভিতরের গ্রিল ভাঙিয়া সাইডের জানলা আছে, জানলার স্লাইড করিয়া তারা ঢুকিয়া তারা গিয়া মশারির ভিতরে থেকে মার বোনরে উঠাইয়া মারে কইছে আওয়াজ মাত কান্না কইয়া মার মুখের উপরে ব্ল্যাঙ্কেট ঢালি দিছে। আর বইনের মাথায় বন্দুক রাখিয়া কইছে যে সোনা কাহা হ্যাঁ পেশা কাহা হ্যাঁ ও বাতাও। সব কিছু গোদরেজ সব কিছু থেকে কাপড় টাপড় সব কিছু বার করছে। ইন দ্য মিন টাইম আমি আমার কাজ শেষ করিয়া 3:30টার সময় আমার কাজ শেষ করিয়া আজকে আমি একটু 5-7 মিনিট আমি একটু এক্সটেন্ড করছি আর কি। তো এক্সটেন্ড করিয়া আমি নর্মালি নিচে যখন আইয়া দেখি যে আমি দরজাটা খুলতেই দেখি এরকম সাডেনলি কে মানুষ একটা আর আমার বোনটা ধরে রাখছে, মারে ওইরকম হাত বান্ধা আর হিন্দিতে কথা কর আর কি, যে সব কুছ নিকাল এরকম কর। কেটা নিছে তারা ক্যাশ পয়সা নিছে, জুয়েলারি নিছে, মার গলায় জুয়েলারি আছিল এগুলা সব নিছে, 2টা ব্যাগে ক্যাশ আছিল, এটা সব কিছু নিয়ে গেছে। এটা নিয়ে আপনারা কোনো এফআইআর করছেন? হ্যাঁ, পুলিশে আমি ফোন করছিলাম সকাল এটা সব হওয়ার পরে তারা আইসে অ্যারাউন্ড 4:50 5টার ভিতরে আইসে, আইয়া সব কিছু ডিটেলস নিয়ে গেছে। নিয়ে গিয়া সব কিছু লিখছে, সব টাইমিংস আমি কুয়ে দিছি, তখন তারা ইনভেস্টিগেট করবো কইছে। অসমের সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সুবিদিত প্রাগ সিনে অ্যাওয়ার্ড শিলচরে অনুষ্ঠিত হবে। বরাক ব্রহ্মপুত্রের সমন্বয়ে এবার শিলচরে আয়োজন করা হবে এই সিনে অ্যাওয়ার্ড। শনিবার শিলচরের ইলোরা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে AM টেলিভিশনের চিফ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সঞ্জীব নারায়ণ এই কথা জানান। তিনি বলেন, মানুষের ঐক্যের সেতুবন্ধনকে আরও মজবুত করতে লুইত বরাক একাকার এর মূলমন্ত্রকে সামনে রেখেই শিলচরে প্রাগ সিনে অ্যাওয়ার্ডের বর্ণাঢ্য আয়োজন চালিয়েছে AM টেলিভিশন প্রাইভেট লিমিটেড। আগামী 26শে মার্চ অনুষ্ঠিত হবে প্রাগ সিনে অ্যাওয়ার্ড। 2020-21 সালে মুক্তিপ্রাপ্ত উত্তর পূর্বের 39টি ছবি এবছরের প্রাগ সিনে অ্যাওয়ার্ডের বিভিন্ন বিভাগে বহু পুরস্কার লাভ করেছে। এবছরের আজীবন সাধনা পুরস্কার তুলে দেওয়া হবে অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রখ্যাত অভিনেত্রী মলয়া গোস্বামীকে। এবছর বলিউডের সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী সীমা বিশ্বাসের হাতে তুলে দেওয়া হবে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড নামে আরও একটি সম্মানজনক পুরস্কার। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর আশিকা নারায়ণ, কৌশিক নাথ, রাজেশ ভূঁইয়া, অসিত চেতিয়া, সোনালী চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। প্রত্যেকজন সাংবাদিককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকে এই অনুষ্ঠানের প্রথমে আমাদের প্রেস মিট কভার করতে আসছেন। প্রাগ সিনে অ্যাওয়ার্ড
এক এই রকমের অনুষ্ঠান আপনি বুঝতে হবে এই অনুষ্ঠানটা আমরা করি যে কালচারালি আমরা জাতি জনগোষ্ঠী যত আছে আসামে সবার মধ্যে একটা মিলাপ্রীতি করতে আমরা এই অনুষ্ঠানটা করি। যদিও এখানে সব তারকাগুলো আসে, গান গায়, নাচে, পারফর্ম করবে, তাহলে উদ্দেশ্য একটা থাকে যে যখন তারা আসবে এখানে আপনাদের লোক বারাকবেলের লোক খুব আদর জানায়, আমি জানি এটা লোককে খুব আদর, আমাদেরকে আজকে যে রকম আদর জানাচ্ছেন আমি চাইবো আপনাদেরকে অনুরোধ জানাবো সেরকম আদর যেন আপনারা যত আসামে তারকাগুলো আসবে ওনাকেও আপনাদের এরকমের আদর নিয়ে জানান, যেন ওরা এখান থেকে যায় আর বলতে পারবে যে আমরা এক বারাকবেলিও কোনো আলাদা না, বারাকবেলি আসামের এক ভাগ, আর বারাক আসামের আর ব্রহ্মপুত্র আর লুইটের বা বারাকের ভিতরে কোনো ধরনের পার্থক্য নেই, সব এক রকমের লোক, সব ভাই ভাই। আর যত ওরা আদর ওখানে পায় ওই আদরটা আমি চাই ওরা এখানে পায়, আমি আশা করছি সেটা দিব। তারপরে ছিল যে আমরা গায়ক কাকে ডাকবো, আমরা একজন গায়ককে ডাকি, আমরা বাপনকে ঠিক করছিলাম, শানকে ঠিক করছিলাম, অনেকগুলোকে ঠিক করেছিলাম। পরে আমি যখন শিলচর থেকে সার্ভে রিপোর্ট নিলাম সবাই আমাকে বললো যে জুবিন সবের থেকে ফেভারিট এখানে। যখন আমাকে বললো জুবিন সব থেকে ফেভারিট, আর জুবিন আপনাদের জানেন যে অনেক বাংলা গান গেয়েছে, অনেক বাংলা, প্রসেনজিতের সঙ্গে আমি যখন কথা বললাম ও আমাকে বললো না জুবিনকে নিয়ে যাও, ওর ফিল্মের গানও প্রসেনজিতের ফিল্মের গানও ও গেয়েছে। আপনারা দেখলেন জুবিন গার্গ আসবে, জুবিন গার্গের অনুষ্ঠান আমাদের যখন অ্যাওয়ার্ড গুলো শেষ হবে, শেষ হওয়ার পরে জুবিন গার্গের একটা অনুষ্ঠান হবে, ধরুন আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা জুবিন গান গাবেন। আপনাদের লোকের যদি কিছু বিশেষ অনুরোধ থাকে কিছু গানের সেটাও বললে হবে আমাদেরকে, আমার অভিজিৎ থাকবে এখানে, আমরা জুবিনকে অনুরোধ করবো সেই গানটাও গেতে, যেটা গান শিলচরবাসী খুব ভালো পায় সেটাও যেন বলতে আমরা দেবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর এই মঞ্চতে আমাদের যেটা ট্রফি আছে এখন আমরা সেই ট্রফিটা ওপেন করব, আর ওই ট্রফিটা ওপেন করতে আমি দিদিকে। বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠানে বিধায়ক দীপান চক্রবর্তীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করল বিডিএফ। গতকাল শিলচরে অনুষ্ঠিত বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী। তার ভাষণে এদিন তিনি বলেন যে অন্য ভাষায় কালি লাগিয়ে কখনো ভাষার উন্নতি হয় না, প্রত্যেক ভাষাকে সম্মান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বাংলা ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ হতে পারে। বিধায়কের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে বিডিএফের মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, আমরাও সব জাতি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতিকে সম্মান করি ও পারস্পরিক আদান প্রদানেই বিশ্বাসী। কালি লাগানো সমর্থনযোগ্য নয় এবং হয়তো তাৎক্ষণিক আবেগের বশে এটা ঘটেছে। ঋষিকেশ দে বলেন যে দীপায়নবাবু তো অনেকদিন ধরে ভাষা শহীদ স্মরণ সমিতির অন্যতম কর্মকর্তা, বিধায়কের ভূমিকায়ও রয়েছেন 1 বছর ধরে, কিন্তু এখানকার অনেক দিনের দাবি শিলচর রেল স্টেশনের ভাষা শহীদ স্টেশন নামকরণ এখনও কেন হলো না। শিলচরের ঐতিহ্যবাহী নর্মাল স্কুলের জমি বেদখল ও ওয়াল ভাঙার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নর্মাল স্কুলের সংলগ্ন জমি 2010 সালে মিতালি দেব, লালা ও অন্য সদস্যদের কাছ থেকে কিনেছেন। এছাড়া বাউন্ডারি পেরিয়ে যেসব গাছের ডাল ছিল তা কাটা হয়েছে। নির্মীয়মান ভবন নির্মাণে অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য গাছের ডাল কাটা হয়েছে। শনিবার শিলচরের শিলংপট্টিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে নর্মাল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ রাধামোহন বারুই এ কথাগুলো বলেন। তিনি বলেন, দীর্ঘ 32 বছর নর্মাল স্কুলে শিক্ষকতা করেছেন, নর্মাল স্কুলের জমি কেন তিনি দখল করবেন? নর্মাল স্কুল বাঁচাও কমিটি সম্প্রতি তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। জায়গায় জায়গায় ভাঙ্গা আছে, অনেকগুলো সব দিকেই ভাঙ্গা আছে। এইগুলো মিথ্যা যে আমি নর্মাল স্কুলের ওয়াল ভেঙে আমি জায়গা দখল করেছি। আমার জায়গা ওয়ালের বাইরে আমার কনস্ট্রাকশন চলছে 17 থেকে। অসুস্থ বা এইগুলো কারণে টাইম টু টাইম লকডাউন। তারপর হলো কি যে গাছের ডাল কেটেছি আমি, আপনাদের কাছে আমি ফটোও রেখেছি। গাছের 100 বছর বলছেন, আমি বলতেছি 200 বছরের হবে গাছ। আমি গাছের ডাল কেটেছি আপনার ডিএফও অফিসে। তো ডিএফও স্যারের সঙ্গে কথা বলবো বলে তারা বললো যে স্যার তো নেই। 7 তারিখে? না, এটা বোধহয় জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখ। হ্যাঁ, তখন ওরা বললো কি যে স্টাফ যারা বললো যে বড়বাবু ছিলেন সামনে একজন, তো উনি বললেন যে
আপনি ডাল কাটবেন এখানে কারেন্টের লাইন আছে কি না। তো আমি বললাম না কারেন্টের লাইন নাই দিদি, আরও কোনো রাস্তা আছে। আমি বললাম না রাস্তাও নেই। ডাল কাটবেন কাটিয়ে নেন, আর এমন একটা প্রয়োজন নেই পারমিশনের জন্য। তো আমি বললাম আমার তো ডালটা একটু বড়, আর পুরা পঞ্চনাগের মতো সামনের দিকে আমার ঘরে, আমি গ্রাউন্ড ফ্লোরে পিলারটাই উঠাইতে পারতেছি না। তো উনি বললেন এটা কাটে নেন, ডাল কাটলে এমন কোনো অসুবিধা না। তো আমি অ্যাকর্ডিংলি কেটে নিলাম ওটা। এই যে ডালটা, গাছটা তো আপনার নর্মাল স্কুলের বাউন্ডারি, এটাতে ক্লিয়ার লেখা আছে। এইগুলো থাকা সত্ত্বেও ওরা আমার পিছনে পড়া আর কি এখনো মানে আসাম রাইফেলস না, ওরা মানে কারা? আসাম রাইফেলস ওই যে নর্মাল স্কুল বাঁচাও কমিটি আসাম রাইফেলস। এদিন বিগত এই আপনার সেপ্টেম্বরের 7 তারিখ একটা আসাম রাইফেলস বললো যে কেসটা আপনি নামিয়ে দেন, উইথড্র করেন হাইকোর্ট থেকে, আর আমরা একটা ডিমার্কেশন করে আপনার জায়গাটায় এলারাইয়া দেখাইয়া দেব, আমরা মিটমাট করে নিই। আমার উকিল বললো যে না, নামাইয়া নিলে পরে আপনি প্রবলেমে পড়বেন, ডিমার্কেশন করেন, কোনো অসুবিধা না। ডিমার্কেশন করার সময় নর্মাল স্কুলেরকেও নোটিশ দেওয়া হয়েছিল, মানুষী ম্যাডামও ছিল, উনিও সাইন করেছে, আমার জায়গা দেখাইয়া দিল ওয়ালের বাইরে। তারপর তারা অবশেষে দীর্ঘ 6 বছর পর কাছাড় কলেজে অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। এবারে ছাত্র সংসদের সভাপতি সম্পাদক সহ মোট 18টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবিভিপি সাধারণ সম্পাদক সহ মোট 12টি পদে জয়ী হয়েছে। এনএসইউআই সভাপতি এবং উপসভাপতি সহ মোট 5টি পদ দখল করতে সক্ষম হয়েছে। নবনির্বাচিত পদাধিকারীরা হলেন সভাপতি এন লেসিম্বা খানগাম্বা, সহসভাপতি আফিয়া খানম লস্কর, সাধারণ সম্পাদক বিদ্যাতম ধর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আরিয়ান রায়, মহিলা বিভাগ সম্পাদিকা নিরুপমা সিনহা, সহ মহিলা বিভাগ সম্পাদিকা দেবিকা দাস, কলেজ ম্যাগাজিন এডিটর জুবাইল আহমেদ বরভূঁইয়া, সহ ম্যাগাজিন এডিটর বিক্রমজিৎ নমশূদ্র, ক্রীড়া সম্পাদক রাহুল কানু, সহ ক্রীড়া সম্পাদক জয়দীপ পাল। সাংস্কৃতিক সম্পাদক মধুমিতা দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক পর্ণশ্রী ভট্টাচার্য, বিতর্ক ক্লাব সম্পাদক অশ্বিনী পাণ্ডে, সহ বিতর্ক ক্লাব সম্পাদক কাউসার আহমেদ লস্কর, বয়েজ কমন রুম ও জিম সম্পাদক ইকবাল শেখ হক, সহ বয়েজ কমন রুম ও জিম সম্পাদক অমন দুবে, বুক ব্যাংক সম্পাদক দেবানাথ, সহ বুক ব্যাংক সম্পাদক বিনীত দাস। तो सभी काछाड़ वासियों को इलेक्शंस हुए हैं उसकी बहुत बहुत शुभकामनाएं। पिछले 6 साल से इलेक्शंस बंद था। एबीवीपी काछाड़ कॉलेज का नया शाखा बना, हमने इलेक्शंस का डिमांड रखा, इलेक्शन पारित हुआ। कोई और दल जो आज एक आध सीट मिला है जिनको, कोई और दल आगे नहीं आया इलेक्शंस का बात लेके, हम इलेक्शंस का बात लेके सामने आए और इलेक्शंस हुआ। उसके बाद कई मुद्दे सामने आए, क्या करना है क्या नहीं करना है, लेकिन हमें 18 में से 13 कुल 13 ना, कुल 13 सीट्स मिले हैं, पूर्ण बहुमत जिसे एब्सोल्यूट मेजॉरिटी कहते हैं, उससे हम जीत करके सामने आए हैं। मैं अध्यक्षता कर रहा था और मेरे जो कार्यकर्ता हैं उन्होंने सक्रिय ढंग से संगठन को आगे चलाने का काम किया है और हम इसी तरह से आगे भी करते रहेंगे। और जब जहां छात्र के हक का बात आता है तो एबीवीपी मैदान में होती है, आपने पहले भी देखा होगा, आज भी है और आने वाले सालों तक भी रहेगी। एबीवीपी का नाम अमर रहेगा और काछाड़ कॉलेज एबीवीपी जो है वो अब से इतना सक्रिय है, जो वामपंथी जो गुट हमारे पीछे लगी हुई थी उनके मुंह पे ये तमाचा है, वामपंथी गुट के गिरोह के मुंह पर ये तमाचा है। आप लोग कान खोल के सुन लीजिए, 18 में से 13 काछाड़ कॉलेज जीत गए हैं हम। अब आगे देखिए क्या होता है। अच्छा लग रहा है, हमारे कार्यकर्ता उमड़ करके सामने आए हैं, हमारे स्टूडेंट्स ने, काछाड़ कॉलेज के स्टूडेंट्स ने हम पे भरोसा किया है, उन्होंने दिखाया कि किस तरह से एबीवीपी विश्वास करने की योग्यता रखता है। ठीक है, तो हम यही कहना चाहते हैं कि एबीवीपी तो विश्वास करने की योग्यता रखता ही है, इसमें कोई दो राय नहीं होना चाहिए। जो लोग कलंक लगाते हैं, जो लोग प्रश्नवाचक चिन्ह लगाते हैं हमारे एबीवीपी के पीछे, उन लोगों से
से मैं कहना चाहता हूँ कि सुन लो, 6 साल से इलेक्शंस बंद थे, हमने उसे करवाया है और पूर्ण बहुमत से हमने इसे जीता है। यही कह के और आप सभी को शुभकामनाएं। শনিবার শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের বিদ্যুৎ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল শিক্ষায় বাস্তবায়নের উপর 2 দিবসীয় এক কর্মশালার উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসাইন। এদিন শিক্ষা বিকাশ পরিষদের সহসভাপতি অপূর্ব কুমার নাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ পরিষদের সভাপতি প্রফেসর নিরঞ্জন রায়, শিলচর গুরুচরণ কলেজের উপাধ্যক্ষ ডক্টর মিহির কান্তি নাথ, বরিষ্ঠ সংঘ প্রচারক শশীকান্ত চৌথাইলে, সংগঠন মন্ত্রী যোগেন্দ্র সিং সিসোদিয়া, পূর্বোত্তর ক্ষেত্র সংগঠন মন্ত্রী ডক্টর পবন তিওয়ারি, সহ সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত প্রমুখ। এতে বরাক উপত্যকার 70টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের 257 জন শিক্ষক শিক্ষয়িত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রবিবার এই কর্মশালায় উপস্থিত থেকে অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্থ শিক্ষা বিকাশ পরিষদের নতুন ওয়েবসাইট উদ্বোধন করবেন বলে জানা গেছে। দুদিনের এই কর্মশালা রবিবার সম্পন্ন হবে বলে জানান শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর। नया शिक्षा नीति न्यू एजुकेशन पॉलिसी एनईपी 2020 का घोषणा किया था, जिसका अभी नाम हुआ है नेशनल एजुकेशन पॉलिसी 2020। तो ये शिक्षा नीति क्या है, क्यों इसका जरूरत पड़ा, ये सब बात हमारे लिए कोई नई चीज नहीं है। 1 वर्ष 7 महीना पहले से यानी कि अगस्त 2020 से हम विभिन्न प्लेटफॉर्म पर ऑनलाइन ऑफलाइन आदि आदि कई कार्यक्रम पर, कार्यशाला पर, मीटिंग पर हमने आप सभी महानुभाव ने, आप शिक्षक ने, शिक्षिका ने रेडियो में, टीवी में, न्यूज़पेपर में एनईपी 2020 के बारे में पढ़ा है, सुना है, चर्चा किया है। चूंकि ये 1 साल 7 महीना पहले घोषित किया था, इसलिए ये विषय हम सबके लिए उतना नया नहीं है। मैं मुख्य रूप से समय की मर्यादा को ध्यान में रखते हुए एनईपी 2020 का सारांश बताऊंगा। फिर हमारा मेन टॉपिक है आज का एनईपी 2020 इम्प्लीमेंटेशन स्ट्रेटेजी फॉर स्कूल एजुकेशन। इस पर हमारी क्या क्या स्ट्रैटेजी हो सकती है, इस पर मैं अपना अनुभव, अपना मत और आप सबका विचार प्रश्न करूंगा। मैं संक्षेप में ये जो एनईपी 2020 में क्या कहा गया है, पहले स्कूल एजुकेशन फिर हायर एजुकेशन, ये 2 चीज बताना चाहता हूँ। तो आप सबको मालूम है एनईपी 2020 में यह कहा गया है कि जब हमारा बच्चा 3 साल पूरा होकर 4 साल का होगा तब उसको हम विद्यालय में शिशु कक्षा पर हम दाखिला देंगे, और 4 साल का जब होगा तो वो नर्सरी पढ़ेगा, जब बच्चा 5 साल का होगा जूनियर केजी, जब 6 साल का होगा सीनियर केजी, जब बच्चा 7 साल का होगा स्टैंडर्ड यानी कि क्लास 1, 8 साल जब होगा क्लास 2, उसके बाद हमारा सेकेंड फेज 5+3+3+4, इस तरह से हमारा स्कूल एजुकेशन जाएगा। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওয়ার্ল্ড জিডিপি যেটাকে বলা হয়, তার প্রায় 25% ভারত আর চীন দেশ মিলে তৈরি হতো, কন্ট্রিবিউশন ছিল সেই 1700 সালে। আজকে দেখা যায় যে বিশ্বের প্রায় 25% জিডিপি আসছে আমেরিকা থেকে, 15% জিডিপি আসছে চায়না থেকে। আর আমরা ডিসিশন নিয়েছি ভারতবর্ষের তরফ থেকে, আমাদের উদ্দেশ্য হলো যে 5 ট্রিলিয়ন ইকোনমি আমরা বানাবো বাই 2030। অর্থাৎ আমরা অনেকটা অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি সময়ের বিবর্তনে, এবং আমাদের এর মূল কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা আনন্দপুর জিপির অন্তর্গত মোকাম কালীবাড়িতে শনিবার সকাল 8:30 এক অগ্নিকাণ্ডে হরেন্দ্র দাসের বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার বিবরণে জানা গেছে, বাড়ির মালিক হরেন্দ্র দাস ঘর থেকে বেরিয়ে সকালে হাইলাকান্দিতে গিয়েছিলেন ডাক্তারের রিপোর্ট আনার জন্য। তিনি তৎক্ষণাৎ গাড়িতে উঠে সোজা বাড়িতে এসে দেখতে পান সমস্ত ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবার থেকে জানেন যে তাঁর স্ত্রী অনিমা দাস আগুন দেখার পর অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর ছেলে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যায়। বাড়ির মালিক হরেন্দ্র দাস সাংবাদিকদের জানান, রেশন কার্ড, বহু মূল্যবান নথিপত্র, নগদ 1.5 লক্ষ টাকা, সোনা গয়না পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 5 লক্ষ টাকা হবে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন। তোমার নাম কি আর আগুন কিরকম জ্বলছে, এরকম ঘটনা হয়েছে, কেউ কিছু ক্ষতি হতে হয়েছে? আমি দেখো গর্জেন জ্বালা গেছে, আমি তখন হাইলাকান্দি আসলাম। হাইলাকান্দি একটা রিপোর্ট আনার গেছিলাম ডাক্তার এইখানে। আর হঠাৎ করে বাড়ির থেকে ফোন গেছে। ফোন যাওয়ার পরে তারা তখনও কয় না। এরপরে আমি তো বাধ্য হইয়া আমি গাড়ি তুটিয়া ওই আই গেলাম। তখন আয়া তো দেখি বাড়ির মাঝে এই অবস্থা বলতে কিটা মানে ঘরের কিচ্ছু নাই, একবারে সম্পূর্ণ একবারে শ্মশানের মতন হয়ে গেছে। আর ক্যাশ টাকা একটা আসলো, সব মানে কিচ্ছু নাই, নাই বলতে কিচ্ছু নাই। ক্যাশ প্রায় ধরো 1,50,55 হইব ক্যাশ আসিন। আর এটা কিচ্ছু নাই। মানে কত টাকা জিনিস নষ্ট? মানে আমি কেন করছিলাম, তারা ভিডিও করিয়া নিছে, আমি আইডিয়া করছি, দেখছি স্বর্ণ লইয়া আমার জিনিস নিছিলিয়া মানে ঘর বাঁধিয়ে যেটা দেখছি 5 লাখ একটা হইব। তবু যাতে আমি সামনে দিয়া যাতে কোনোবা খাইয়া বাচ্চা যাইতে পারি, আমার এই সাহায্যটা যাতে করিয়া দিন, যাতে আমার স্ত্রীও সুস্থ আর বাচ্চাটাও যাতে সুস্থ থাকে। আমি আপনার কাছে আমি অনুরোধ রাখছি। এই জায়গাটার নাম কি? স্যার আমার কোনো উপায় নাই। জায়গাটার নাম? এটার নাম আনন্দপুর। তোমার নাম? আমার নাম হরেন্দ্র দাস। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে কাঠিগড়ার রাজনীতি। এবার এআইইউডিএফ নেতা এনামুল্লার পক্ষে অবস্থান নিয়ে বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেন ইউডিএফ দলের ছাত্র সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার সহ অন্যান্যরা শনিবার। কালাইনে এক সাংবাদিক সম্মেলন ডেকে ইউডিএফ দলের নেতাকর্মীরা বলেন, দলীয় নেতা এনামুল্লাহ বিধায়কের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা সবই সঠিক। কাঠিগড়ার নামধারী যুব কংগ্রেস নেতাদের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিধায়ক খলিলুদ্দিন মজুমদার ও অন্যান্যরা 5 গ্রাম পেপার মিল লুটেপুটে খেয়ে শিল্প প্রতিষ্ঠানটি ধ্বংস করে বরাকের জনগণকে পথে বসিয়েছেন। কাঠিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। এআইইউডিএফের ছাত্র শাখার কাছাড় জেলা সাধারণ সম্পাদক। আমার সঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সংগঠনের আরও যুব ফ্রন্টের আরও কিছু কর্মকর্তা। তৎসঙ্গে উপস্থিত আছেন এক বৃহত্তর কালাইন অঞ্চলের বিশিষ্ট কিছু ব্যবসায়ী। আমরা বিগত 3-4 দিন পূর্বে কাঠিগড়ার তথাকথিত কিছু যুব কংগ্রেস লিডারদের দ্বারা একটি প্রেস মিট দেখতে পাই। সেই প্রেস মিটে ওনারা আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা এনামুল্লাহর বিরুদ্ধে কিছু কুউক্তি করেছে। আমরা সেই কথার নিন্দা এবং ধিক্কার জানাই। কেননা আমার মনে হয় ওনাদের সংবিধান সম্পর্কে তীক্ষ্ণ জ্ঞানও নেই। যদি থাকতো তাহলে ওনারা একজন জনপ্রতিনিধির উপর প্রশ্ন করার জন্য আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের উপর পাল্টা ব্যক্তিগতভাবে আক্রমণ করতো না। আমরা জানি একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি শুধুমাত্র তথাকথিত কিছু নেতাপাতিদের নয়। একজন বিধায়ক পুরো সমষ্টির 1,88,000 জনগণের বিধায়ক। তাই প্রত্যেক জনগণের সাংবিধানিক অধিকার রয়েছে ওনার কর্মতৎপরতার উপর প্রশ্ন করার, এবং সেই অধিকার এই তথাকথিত নেতাকর্মীরা খর্ব করতে পারবেন না। তৎসঙ্গে আমি হুঁশিয়ারি দিতে চাই, ওনারা আগামীতে যদি কাঠিগড়ার অন্য এক সাধারণ জনগণের উপরও এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তথা আমাদের দলীয় কর্মী, দলীয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা এনামুল্লাহর বিরুদ্ধে কোনো কটূক্তি করেন, তাহলে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমার নাম নসিরুদ্দিন বড়ুইয়া। আমি কোনো দলে ছিলাম না, কোনো দল করতাম না। গত বিধানসভা নির্বাচনের সময় বদরুদ্দিন সাহেবের
কথা মতে ইউডিএফের ছোটো একটা কর্মী। তে আমাদের কাটিগড়াবাসীর, বিশেষ করে আমরা খালাইনবাসীর নসিব কপালটাই খুব খারাপ। আমরা গত বিধানসভা ইলেকশনের সময় যে হাইলাকান্দি 5 গ্রাম থাকি কিছু মানুষে আমরা কইছো যে ক্যান্ডিডেট লইয়া তুমি দেন ইলেকশন খেলাইতে ছাড়ায় কিংবা জিতাইতে ছাড়ায়, ও মানুষ হইতেই অত বড় একটা শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, ধ্বংসর মূল নায়ক। আর তুমি তাই এই মানুষটারে যদি খাল কাটিয়া কুম্ভীর নিয়া করে ঢুকাও, তাহলে খাটিগোড়ারেও ধ্বংস করব, বরবাদ করব। তখন এই মাতে সাড়া দিয়ে আমরা খাটিগোড়া কিছু মানুষ সময় অন্তিম হয়ে গেছে, এখন ক্যান্ডিডেট বদলা বদলি করলে কোনো মতে হইতো না, দলর বিরাট আকারে লস হয়ে যাব। তুমি তাই মনে করো যে কলিলটে বুট নাই, আমারে বুটটা আমারে দেয়, এই জায়গা খাটিগোড়ার যদি কলিলটে জিতাইয়া দেও, মনে করি আমি মৌলানা বদরুদ্দিন আজমলে জিতাইয়া দিছ, তখন তার কথা মতে আর নেক্সট তোমার তার চিন্তাধারা মতে তুমি তেন খাটিগোড়াবাসী আমার ইউডিএফ জন্মের পর থাকিয়া যে হিসাবে আমার সম্মান দিছো, আর যে হিসাবে খাটিগোড়ার মানুষে আমার ইউডিএফ দল ভোট দিছো, এ লাগি আমি চিরঋণী তোমার তার কাছে। নেক্সটে তুমি তেন খাটিগোড়াবাসী জমিয়া ইয়া যে ক্যান্ডিডেটের নাম দিবে, এই ক্যান্ডিডেটে আমি আমার টিকিটটা দিব। খাটিগোড়ার মানুষ তুমি দেন আবো তো হিসেনি আস্তা খাটিগোড়ার মাঝে 1,88,000 মানুষ কো, তোমার তাহলে 1,88,000 মানুষের মাঝে যোগ্য এখন ব্যক্তি পাইলে না তুমি দেন এমএলএ বানাইতে। আর এখন কিছুদিন থেকে দেখি আর আমরা এআইইউডিএফ এর যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা এনামুল্লাহ, তার যতটুক শক্তি আছে অতটুক শক্তি দিয়া খাটিগোড়া মানুষের বিপদে আপদে যতটুক সম্ভব আমরা দেখি আর মানুষের সাহায্য কতরা, হেল্প কতরা। এখন কিছুদিন থেকে দেখি যে এমএলএ সাহেবে তো করার তার ক্ষমতা নাই, করতে পাত্রা না। এই মানুষটাই যদি কোনো মানুষের হেল্প করে জো করে তা আসে যায় কিটা, তাই না আরো কিছু মানুষ দিয়া, এটাও আমার গাঁও দেশের ছোট ভাইয়ে, তারা বয়স যত গান আকল গান ও তারা ওতারে দিয়া ওতে এখন তো জিও হয়ে গেছে গিয়া, সংবাদ মাধ্যম তো একদম সুস্থ হয়ে গেছে গিয়া। আমার সাংবাদিক ভাই হকলে খারাপ পাইবে না, সোশ্যাল মিডিয়া হোক আর পোর্টাল হোক আর নিউজ চ্যানেল হোক, এখন জেসাটা দিলেও তো বাজি যায় গিয়া। এখন নানান ধরনের অপপ্রচার, এটা কিন্তু মানিয়ে নিতে পারি না। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 49তম কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় দিনে বরাকবঙ্গের ত্রিতলে এক স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এর উদ্বোধক ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট কবি নকুল রায় সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে একটি দেবদারু গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য উপসমিতির সভাপতি ও আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট কবি অমিতাভ চৌধুরী। উদ্বোধক নকুল রায় বক্তব্যের সঙ্গে সঙ্গে দুটি স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়া উপত্যকার প্রায় 30 জন কবি নিজেদের লেখা কবিতা পাঠ করেন। প্রত্যেক কবিকে কালিদাস সমাদ্দার ও দুর্গা সমাদ্দার স্মারক উপহার দেওয়া হয়। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। ভালোবাসার অনন্ত আলো ছুঁয়ে আছে সমস্ত হৃদয়, তাই পেয়ে গেছি পথ, যাচ্ছি ওই দিকে যেখানে উঠছে পাখি, কোনো বন্ধনের লাল সুতো বাঁধা ফাইলের ঘুরপেশ নেই, কেবল স্বাধীন নৈবিত্তিক আলো ছুঁয়ে অনন্ত পথিকামী। আর আমার হট্টগোল নেই, হারিয়ে যাওয়ার ভয় নেই। গতকাল বঙ্গভবনে 29তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন উপলক্ষে ভাষা শহীদ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গিরিধারী কর, কবি নকুল রায় প্রমুখ। পরে ডাক্তার গিরিধারী কর, কবি নকুল রায়, বিশিষ্ট লেখক উত্তর পূর্বাঞ্চলের রামকুমার মুখোপাধ্যায় অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী, প্রয়াত 3 কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীকে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপরই বিভিন্ন সংস্থার শিল্পীরা নানা ধরনের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।
বাক্য গঠনের মধ্যে অনেক কিছু থাকবে। এখানে আজকের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে এই বরাক যে 29তম বরাক বঙ্গ সাহিত্য সম্মেলন, এর মধ্যে সঙ্গীত যুক্ত আছে। আমাদের মায়েরা গুনগুন করে গান গাইতো, এই যে ছড়া হইতো, ঘুমপাড়া নিয়ে গান গাইতো, এগুলি সংস্কৃতির একটা অঙ্গ। সংস্কৃতি এমন একটা জিনিস যে আমি চেষ্টা করলেও আমি সংস্কৃতবান হতে পারবো না, এটা একটা চর্চার বিষয়। মানুষ হিসেবে আমাদের এই যে স্নেহ, মায়া, মমতা, পরিবার প্রতিপালন, বাচ্চা শিশুদের পালন করা, তাদের ঘুম পাড়ানোর গান, এগুলো মন থেকে আসে। এই মন থেকে যখন সৃষ্টি হয় সেগুলি সংস্কৃতির বিকাশ। মানুষের সভ্যতা যত এগোবে সংস্কৃতি তত পাল্টাবে, কিন্তু তার মূল সুরটা ঠিক থেকে যাবে। এটা হলো মানবতার সুর। মানুষকে ভালোবাসা, মানুষের যে কোনো জাতপাত, যে কোনো জাতি আজকে সঙ্গীত শুনে, এই যে এখানে লতা মঙ্গেশকর বা এই যে বাপি লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়, এরা বাংলায় গান গাইল, পৃথিবীর যে কোনো জায়গায় তাদের সুরটা অ্যাকসেপ্ট হবে। এই সুরটার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। আমি আবার বলছি, কোনো সুরে, কোনো অনুবাদে কোনো সুরটাকে অনুবাদ করা যাবে না। সুর যেটা অরিজিনাল, এটা সুরই। গত 1 মাস থেকে হজ ট্রেনিং চলছে। ইটখলা ঈদগাতে প্রতি শনিবার সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত হজ ট্রেনিং দেওয়া হচ্ছে। হজ ট্রেনার কুতুবুদ্দিন মাজার ভূঁইয়া ট্রেনিং দিচ্ছেন। পুরুষ ও মহিলা মিলে এবছর 663 জন মক্কায় হজ করতে যাবেন। এবছর হজে যাওয়ার জন্য 2টি বই খোঁজ শিলচর ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বাংলায় অনুবাদ করে হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিদিন দুপুরে প্রায় 490 জন লোককে খোঁজের পক্ষ থেকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জলবায়ু হজযাত্রী সুবিধা লাগি তাই নিজে তার ফ্যামিলি থেকে যেটা বইটা দেওয়া হয়েছে, যাতে আমরা হজ গিয়ে এই বই দিয়ে আমরা যে কাজ করতে আমরা পড়াশোনা আছে এটা যাতে সহজভাবে করতে পারি, এটা লাগে সজলভাই যেটা আমরা দিচ্ছি আমরা হজযাত্রী যারা যেতাম আল্লাহ আশা করছি তারা তার লাগে দোয়া করতাম সবে। আর এটা আমরা বইটা আমরা খামর বই, এটা আমরা কাজে লাগবো, এর লাগে আমরা সজলভাইকে ধন্যবাদ জানাই। এবারে আসছি খেলার খবরে। শিলচর ডিএসের অসুধিপতি দত্ত স্মৃতি ট্রফি ও প্রাইজমানি বি ডিভিশন লিগ কাম নকআউট ফুটবলের ফাইনালে উঠল উদয়ন সংঘ। সেমিফাইনালে আজ তারা হারিয়েছে পিডব্লিউডি এসিকে 4-1 গোলের ব্যবধানে। টাউন ক্লাব মাঠে এদিন জয়ীদের হয়ে 2টি গোল করেন লাল থালিন, বিপক্ষের একমাত্র গোলটি করেন জিহুত সেন্ডি। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব আয়োজিত পঙ্কজদেব স্মৃতি ট্রফি ও প্রাইজমানি টি20 ক্রিকেটে শনিবার জিতল বরাক বুলেটিন। তারা 6 উইকেটে হারিয়েছে শিলচর অ্যাভেঞ্জার্সকে। অপর ম্যাচে জয়ী হল শিলচর লায়ন্স, তারা 49 রানে হারিয়েছে গুমরা দলকে। আইএসএল এর সেমিফাইনাল থেকে বিদায় নিল জামশেদপুর এফসি। কেরালা ব্লাস্টারের কাছে 1-0 গোলে হেরে তারা এই আসর থেকে এবারের মতো বিদায় নিয়েছে। একমাত্র গোলটি করেন সাহাল সাম্মাদ 38 মিনিটে। শেষ পর্যন্ত এই গোল ম্যাচের নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেছে। ইউনাইটেড ক্লাবের 2 দিনের টেবিল টেনিস প্রশিক্ষণ শুরু হলো আজ থেকে, চলবে আগামীকালও। জেলার উঠতি প্যাডলারদের প্রশিক্ষণ দিচ্ছেন গুয়াহাটির নগেন হাজরিকা টিটি একাডেমির 2 কোচ সুব্রত সাহা ও ডক্টর জিতেন্দ্র সিনহা, জানিয়েছেন ক্লাবের ইনডোর সচিব নিতাই পাল। অসম ক্রিকেট সংস্থার অসম প্রিমিয়ার কাপ ক্রিকেটের মূল পর্বে অংশ নিতে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলো শিলচরের ইন্ডিয়া ক্লাব দল। আমিনগাঁও ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ 15 মার্চ সিটি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। মূল পর্বে দল ভালো পারফর্ম করবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব সুমন্ত দাস। তিনি জানান, মূল পর্বের বি গ্রুপে রয়েছে ইন্ডিয়া ক্লাব। এই গ্রুপে মোট 6টি দল রয়েছে। অপর 4টি দল হলো তিনসুকিয়া, তেজপুর, কোকরাঝাড় ও তিতাবর। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।